হ্যালো স্টুডেন্টস, আবার তোমাদের সামনে হাজির হলাম। আগের দিন আমরা পিরিয়ডিক টেবিলের ওপরে কোশ্চেন অ্যান্সার শুরু করেছিলাম সেশন। সেই কোশ্চেন অ্যান্সার সেশানে আমরা আগের দিন 5 ইয়ার্স করেছিলাম, 2010 থেকে 2014। আজকে রেস্ট 5 ইয়ার্স করব, সেটা হচ্ছে 2015 থেকে 2019। তো তাহলে 10 ইয়ার্স আমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা ফলো করো আমার আজকে লাস্ট 5 ইয়ার্স পর্যায় সারণীর শেষ ভিডিও। এসো আমরা ডিসকাস শুরু করে দিই 2015 থেকে। আচ্ছা, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 2015 সালের প্রথম প্রশ্ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন এর প্রথম আয়নীভবন এনথ্যালপির ক্রম কিরূপ? আমি লিখছি, দেখো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং সিলিকন এদের কি চেয়েছে? আয়নীভবন এনথ্যালপি, দ্যাট ইজ আয়নাইজেশন এনার্জির ক্রম। আমাকে লিখতে হবে আয়নাইজেশন এনার্জির ক্রম। দেখো তোমরা, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকন এদের আয়নাইজেশন ক্রম বলার আগে আমরা দেখে নিই এদের পরমাণু ক্রমাঙ্ক। দেখো 11, এটা 12, এটা 13, এটা 14। এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। তার মানে আমরা পর্যায়ে বরাবর যদি ডান দিক থেকে বাম দিকে যাই, এই মৌলগুলো আমরা পাবো থার্ড পিরিয়ডে। তাহলে আমরা শিখেছি যে বাম থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জি ক্রমশ বাড়ে। তাহলে আমরা এবার আয়নাইজেশন এনার্জি ক্রমটা কি? প্রথমে আছে সোডিয়াম, তার মানে লেস দেন, তারপরে ম্যাগনেসিয়াম লেস দেন, অ্যালুমিনিয়াম লেস দেন, সিলিকন। এটা হচ্ছে আমাদের আয়নাইজেশন এনার্জির ক্রম, যেহেতু বাম দিক থেকে আমরা ডান দিকে অগ্রসর হচ্ছি। এটা আমাদের উত্তর। এবার সেকেন্ড প্রশ্নে চলে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত আয়নগুলিকে ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। 2 নম্বর প্রশ্ন বলছে Na+, F-, O2- আর Mg+2 এদের আয়নিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম। দেখো, আয়নিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে আমাদের সাজাতে হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। প্রথমে আমরা দেখে নিই এদের ইলেকট্রন এবং প্রোটনের পজিশন কার কেমন আছে। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 10, ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা 9 + 1 10, অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 8 + 2 10, ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 12 - 2 = 10। তাহলে প্রত্যেকটা আমরা দেখছি কি আইসো ইলেকট্রনিক সিস্টেম। তাহলে আইসো ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধ কি হয়? যার প্রোটন সংখ্যা বেশি হয় তার ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হয়, তার ব্যাসার্ধ ছোট হয়। যেহেতু প্রত্যেকটা আইসো ইলেকট্রনিক সিস্টেম, তার মানে যার প্রোটন সংখ্যা বেশি কেন্দ্রকে তার ব্যাসার্ধ সব থেকে ছোট। আমাকে সাজাতে হবে কিভাবে? ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়। সব থেকে ছোট ব্যাসার্ধ কার হবে? যার পরমাণু ক্রমাঙ্ক সব থেকে বেশি, 11, 9, 8, 12। তার মানে সব থেকে ছোট হবে Mg+2, এটা লেস দেন। তারপরে হবে সোডিয়াম প্লাস, এই লেস দেন। তারপরে 11-র পরে আসবে 9, সেটা হচ্ছে ফ্লোরিন মাইনাস। তারপরে লেস দেন 8, O2-। তোমরা এখানে লিখবে
আয়নিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই? এটা হচ্ছে আমার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলি, এটা হচ্ছে আমার আয়নিক রেডিয়াস সংক্রান্ত কোশ্চেন। এখান থেকে প্রত্যেক বারই কোশ্চেন আসে। যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে তোমরা আমার এর উপরে যে লেকচার আছে আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেই লেকচারটা ফলো করো, তাহলে ডিটেলস এবং ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে অন আয়নিক রেডিয়াস। 3 নম্বর কোশ্চেন, অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি সালফার অপেক্ষা কম কেন? 3 নম্বর, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি অক্সিজেনের কম ইলেকট্রন অ্যাফিনিটি সালফার অপেক্ষা। প্রশ্নটা হচ্ছে কেন? এইটা হচ্ছে আমার কোশ্চেন। দেখো, আমরা এই কোশ্চেনটা আগেও পেয়েছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি অক্সিজেন হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, দ্বিতীয় পর্যায় মৌল, আর থার্ড পর্যায় হচ্ছে কে সালফার। তার মানে অক্সিজেনের বাইরে 2টো সেল আছে, সালফারের বাইরে 3টে সেল আছে, দুটোই কিন্তু গ্রুপ 16 এলিমেন্ট। তার মানে বাইরের সেলে দুটোরই কিন্তু আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। আমরা প্রথমেই দেখি ইলেকট্রন আসক্তি কাকে বলে, যে কোনো মৌলের একক বা গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় তার বাইরের সেলে পরমাণুর তার বাইরের সেলের একটা ইলেকট্রন অতিরিক্ত যোগ হয়ে নেগেটিভ আয়নে পরিণত হতে সে যে শক্তি রিলিজ করবে সেটা তার হচ্ছে ইলেকট্রন আসক্তি। দেখো, অক্সিজেন যখন তার বাইরের সেলে একটা ইলেকট্রন আসবে আর সালফারের বাইরের সেলে একটা ইলেকট্রন আসবে, এসে অক্সিজেন হবে O-, সালফার হবে S-। এখন অক্সিজেন যেহেতু 2 নম্বর সেলে তার ভ্যালেন্স ইলেকট্রনটা আছে, বা তার 2 নম্বর সেলটা লাস্ট সেল, ওই 2 নম্বর সেলে 6টা ইলেকট্রন থাকার জন্য সেই 2 নম্বর সেলে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে সালফারের থেকে, কেননা সালফারের ভ্যালেন্স সেল হচ্ছে 3 নম্বর সেল। তো 2 নম্বর সেলের থেকে 3 নম্বর সেলের সাইজ বড়, তাই জন্য 2 নম্বর সেল সাইজ ছোট হওয়ার জন্য 2 নম্বর সেলে 6টা ইলেকট্রন থাকলে তার ঘনত্ব 3 নম্বর সেলে 6টা ইলেকট্রন থাকলে তার যা ঘনত্ব হয় তার থেকে বেশি হবে। এর ফলে যে নবাগত ইলেকট্রনটা আসবে 2 নম্বর সেলে, তখন ইলেকট্রন বিকর্ষণ বলটা সালফারের ইলেকট্রন বিকর্ষণ বলের থেকে বেশি হবে। অর্থাৎ ইলেকট্রন 2 নম্বর সেলে ঢুকলে অক্সিজেন কম পরিমাণ শক্তি রিলিজ করবে, সালফারের সেখানে 2 নম্বর সেলে ইলেকট্রন 3 নম্বর সেলে ইলেকট্রন সহজে জায়গা দিতে পারবে, ফলে সালফারের বেশি শক্তি রিলিজ হবে। তাই আমার ইলেকট্রন অ্যাফিনিটি অক্সিজেনের কম, সালফারের বেশি। বোঝাতে পারলাম? তাহলে মোদ্দা কথাটা কি হলো, যে অক্সিজেনের বাইরের সেলটা 2 নম্বর সেল, সালফারের বাইরের সেলটা 3 নম্বর সেল। যেহেতু 3 নম্বর সেলের থেকে 2 নম্বর সেল আকারে ছোট, তাই উভয় ক্ষেত্রেই 6টা ইলেকট্রন থাকলেও অক্সিজেনের 2 নম্বর সেলে 6টা ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি হয় সালফারের 3 নম্বর সেলের 6টা ইলেকট্রনের থেকে। তার জন্য যে নবাগত ইলেকট্রনটা আসবে, অক্সিজেনের 2 নম্বর সেলের ইলেকট্রন বিকর্ষণ বলটা সালফারের 3 নম্বর সেলের ইলেকট্রন বিকর্ষণ বলের থেকে বেশি হবে। তাই জন্য অক্সিজেন সহজে ইলেকট্রন প্রবেশ করতে দেবে না অক্সিজেনের ভ্যালেন্স সেলে। তাই জন্য কি হলো, ইলেকট্রন অ্যাফিনিটি অক্সিজেনের কম হলো সালফারের থেকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি এবার। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ধাতব অক্সাইডগুলিকে ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও। দেখে নিই আমরা 4 নম্বর প্রশ্ন। ধাতব অক্সাইডগুলো কে কে দিয়েছে? ZnO, MgO, CaO আর CuO। এই ধাতব অক্সাইডগুলোকে
ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো যে প্রথমেই হচ্ছে আমার ক্ষারকীয়তা লিখবে, ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তোমরা কপি পেন নিয়ে লেখো, আমি যেটা বলছি সেটা সবটা লিখছি না, তোমরা লেখো। আচ্ছা, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, প্রথমে কে হবে, ZnO অ্যামফোটারিক, তারপরে লেস দেন CuO, লেস দেন MgO, লেস দেন CaO। এই হলো আমার উত্তর, যে ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজালাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে 5 নম্বর, হিলিয়ামের আয়নায়ন এনথালপি সর্বোচ্চ কেন? বলো। আমরা জানি সমস্ত ইনার্ট গ্যাসের বা নোবেল গ্যাসের আয়নন বিভব সর্বোচ্চ, কেননা প্রত্যেকেরই বাইরের কক্ষ ফুলফিল, মানে 8টা অথবা 2টো দিয়ে ফুলফিল, তাই জন্য তারা সুস্থিত অবস্থায় থাকে, তার বাইরের কক্ষ থেকে ইলেকট্রন টেনে বার করতে শক্তি বেশি লাগে। এখন প্রশ্ন হচ্ছে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর কি আয়নন বিভব একই হবে? না। এর কারণ হচ্ছে যে হিলিয়ামের ক্ষেত্রে দেখো বাইরে কিন্তু 2টো ইলেকট্রন আছে, হিলিয়ামের বাইরের সেলে 2টো ইলেকট্রন আছে, আর অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর বাইরের সেলে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন আছে। যেহেতু হিলিয়ামের 2টো আছে, তাই হিলিয়ামের প্রথম কক্ষেতেই 2টো ইলেকট্রন থেকে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। আর যেহেতু হিলিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সব থেকে কাছে আছে, অন্যগুলোও নিষ্ক্রিয় 8টা হয়ে, কিন্তু সেখানে ভ্যালেন্স ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে অবস্থিত, তাই জন্য নিষ্ক্রিয় হলেও হিলিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ সর্বাধিক। তাই হিলিয়ামের বাইরের সেল থেকে ইলেকট্রন টেনে বার করতে অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের থেকে শক্তি বেশি লাগবে, ওই জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে হিলিয়ামেরই আয়নন বিভব সর্বাধিক। বোঝা গেল? নেক্সট 6 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত যৌগগুলিকে ক্রমবর্ধমান জারণ ক্ষমতা অনুযায়ী সাজাও। 6 নম্বর কোশ্চেনটা বলছে জারণ ক্ষমতা অনুযায়ী সাজাতে হবে। HCl, HBr, HI, HF, HCl, HBr, HI আর HF জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে কি হবে? সব থেকে কম জারণ ক্ষমতা হাইড্রোজেন আয়োডাইড, তারপরে ব্রোমাইড, তারপরে ক্লোরাইড, তারপরে HF। HF-এর জারণ ক্ষমতা সর্বোচ্চ। নেক্সট 2015 হয়ে গেল আমাদের, 2016 শুরু করছে এবার। 2016-র প্রথম কোশ্চেনটা কি আছে দেখে নিই। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস লিখিনি আমি। Ar, আর্গন 3d10 4s2, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। প্রশ্নটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীতে এর অবস্থান। খুব সিম্পল কোশ্চেন। এর অবস্থান দীর্ঘ পর্যায় সারণীতে বলতে গেলে আমাকে কী কী বলতে হয়? অবস্থান বলতে গেলে তার পর্যায়, কোন পর্যায়ে আর কোন শ্রেণীতে অবস্থান বললেই আমার পর্যায় সারণীতে অবস্থান বলা হয়ে গেল। যদি তোমরা আমার ভিডিও না দেখে থাকো, ট্রিক্স আমার ভিডিও দেখে নিও, কিভাবে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হয়, যে কোনো মৌলের। আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে আমার ভিডিওটা দেখে নিও, তোমরা শিখে যাবে। যাই হোক, চলে আসো পর্যায়। এই মৌলের পর্যায় কোন পর্যায়? 4th পিরিয়ড, 4 নম্বর পর্যায়। শ্রেণী, শ্রেণী বলতে গেলে আমাকে ফার্স্ট দেখতে হবে যে এটা কোন ব্লকের এলিমেন্ট, তারপরে আমরা শ্রেণী বার করব। এটা ডি ব্লক এলিমেন্ট। লিখেছি 4s-টা পরে, কিন্তু এনার্জেটিক্যালি 4s-টা আগে ইলেকট্রন ঢোকে, তারপরে 3d-তে ঢোকে। অতএব লাস্ট ইলেকট্রনটা যেহেতু ডিতে ঢুকেছে, অতএব এটা ডি ব্লক এলিমেন্ট। আর ডি ব্লক এলিমেন্টের শ্রেণী নির্ণয় করতে হয় কীভাবে? s + d এর ইলেকট্রন সংখ্যা 10 + 2 = 12। অতএব এটা 4 নম্বর পর্যায়ে 12 নম্বর শ্রেণীতে দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থিত।
নেক্সট 2016 দ্বিতীয় কোশ্চেন বলছে পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক ও সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল দুটির অবস্থান। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন ছিল। 2 নম্বর পর্যায় সারণীতে সবচেয়ে তড়িৎ ধনাত্মক এবং সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল সিজিয়াম আর সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন প্রদত্ত মৌলগুলির মধ্যে কোন দুটির মধ্যে কৌণিক সম্পর্ক আছে? ভেরি সিম্পল কোশ্চেন। কে কে আছে দেখি? লিথিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এইগুলোর মধ্যে কার কার কৌণিক সম্পর্ক আছে? বেরিলিয়াম অ্যান্ড অ্যালুমিনিয়াম, এরা কৌণিক সম্পর্কে সম্পর্কিত। লিথিয়ামের সঙ্গে কে থাকে? ম্যাগনেসিয়াম। সিলিকন কার সঙ্গে থাকে? বোরনের সঙ্গে। বেশ, যদি তোমরা এটা বুঝতে অসুবিধা হয় আমার ভিডিও দেখে নিও, আই বাটনে দেওয়া আছে কর্ণ সম্পর্ক কি এবং তার কারণ কি, তাহলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। Cu29 আর পটাশিয়াম 19 এর মধ্যে কোনটির আয়নায়ন এনথালপি বেশি? 4 নম্বর কোশ্চেন। Cu আর একটা হচ্ছে পটাশিয়াম 19, এদের মধ্যে কার আয়নাইজেশন এনার্জি বেশি? কোশ্চেনটা হচ্ছে এইটা। প্রথমেই বলি যে কপার 29 এবং পটাশিয়াম 19 দুটোই কিন্তু পর্যায় 4-এর মৌল। এটা এস ব্লক, এটা ডি ব্লক। তাহলে পর্যায় 4-এর মৌল দুটোই। এখন কপারের আয়নাইজেশন এনার্জি কপারের ক্ষেত্রে বেশি হবে পটাশিয়ামের থেকে। এর কারণ হচ্ছে কপারের কেন্দ্রকে 29টা প্রোটন আছে, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ পটাশিয়ামের থেকে বেশি, ফলে এ ভ্যালেন্স ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করবে। তার ফলে ভ্যালেন্স সেল থেকে ইলেকট্রন বের করা আমার শক্তি বেশি লাগবে। অপরপক্ষে কপারের কিন্তু ডি অরবিটাল উপস্থিত। ডি উপকক্ষের আবরণী ক্ষমতা এস ও পি এর আবরণী ক্ষমতার থেকে কম। এর ফলে কপার তার কেন্দ্রক দিয়ে ভ্যালেন্স ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করবে। তার ফলে কপারের ভ্যালেন্স ইলেকট্রনকে টেনে বাদ করতে অধিক শক্তির প্রয়োজন হবে। তাই কপারের আয়নাইজেশন এনার্জি পটাশিয়ামের থেকে বেশি। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি কেন? অনেকবার হলো। ইলেকট্রন আসক্তি ক্লোরিনের বেশি ফ্লোরিনের থেকে। প্রশ্নটা হচ্ছে কেন? আচ্ছা, বাম থেকে ডান দিকে গেলে আমরা জানি ইলেকট্রন আসক্তি বাড়ে, আর ওপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে। এখন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেহেতু ফ্লোরিনের থেকে ক্লোরিন নিচে অবস্থিত, তাহলে ক্লোরিনের আয়নাইজেশন ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের থেকে কম হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি কেন? আচ্ছা, এর উত্তরটা দেখো। ফ্লোরিন 9, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের এলিমেন্ট, সেকেন্ড পর্যায় মৌল। হোয়ারএজ ক্লোরিন 17 এ হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তার মানে ফ্লোরিনের এটা নিউক্লিয়াস হলে বাইরে 2 নম্বর সেল, আর ক্লোরিনের এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে ক্লোরিনের বাইরে 3 নম্বর সেলে 7টা ইলেকট্রন। গ্রুপ 17 মানে 7টা ইলেকট্রন দুজনারই ভ্যালেন্স সেলে, সেটা ফ্লোরিনের ক্ষেত্রে 2 নম্বর সেলে, ক্লোরিনের ক্ষেত্রে 3 নম্বর সেলে। এখন হচ্ছে ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে এ একটা ইলেকট্রন গ্রহণ করবে,
করে কি হবে F মাইনাস হবে, আর এ একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে Cl মাইনাস হবে। এখন প্রশ্ন হচ্ছে আয়নায়ন এই ইলেকট্রন আসক্তি কাকে বলে? যে কোনো মৌল গ্যাসীয় এবং বিচ্ছিন্ন অবস্থায় তার বাইরের কক্ষে একটা ইলেকট্রন যোগ হয়ে অ্যানায়নে পরিণত হতে যে শক্তি সে মুক্ত করবে সেটা হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। যে বেশি শক্তি মুক্ত করবে তার ইলেকট্রন আসক্তি বেশি, আর যে কম শক্তি মুক্ত করবে তার ইলেকট্রন আসক্তি কম। এখন দেখো ফ্লোরিনের 2 নম্বর সেল, ক্লোরিনের 3 নম্বর সেল, তাই জন্য ফ্লোরিনের সাইজ ছোট, ক্লোরিনের সাইজ বড়। এখন ফ্লোরিনের 2 নম্বর সেলে 7টা ইলেকট্রন থাকে বলে, যেহেতু সেলের আকার ছোট, তাই ফ্লোরিনের 2 নম্বর সেলে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি হয় ক্লোরিনের থেকে। কেননা ক্লোরিনের 3 নম্বর বড় সেল, সেখানে 7টা ইলেকট্রন থাকলে ইলেকট্রনের ঘনত্ব কম হবে ফ্লোরিনের 2 নম্বর সেলে 7টা ইলেকট্রন থাকার থেকে। এর ফলে কি হলো, যে ইনকামিং ইলেকট্রনটা ফ্লোরিনের ভ্যালেন্স সেলে আসতে চলেছে, সেখানে ইলেকট্রনের ঘনত্ব ফ্লোরিনের ভ্যালেন্স সেলে বেশি থাকার জন্য ইলেকট্রন বিকর্ষণ বলটা ফ্লোরিনের ক্ষেত্রে বেশি হবে। কেননা ক্লোরিনের 3 নম্বর সেল সাইজে বড় বলে ক্লোরিনের বাইরের সেলে ইলেকট্রনের ঘনত্ব কম হবে, ওই ইলেকট্রন বিকর্ষণ বলটা ফ্লোরিনের থেকে কম হবে। তাই ফ্লোরিনে একটা ইলেকট্রন যোগ হয়ে ফ্লোরিন অ্যানায়নে পরিণত হতে গেলে অপেক্ষাকৃত কম শক্তির মুক্ত হবে, কম শক্তি মুক্ত হবে। কিন্তু ক্লোরিনের ইলেকট্রন যোগ হতে গেলে বিকর্ষণ কম বলে এ বেশি শক্তি মুক্ত করবে, বেশি শক্তি মুক্ত করবে। অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের থেকে কম হবে। ক্লিয়ার? আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এবার 5 নম্বর হলো 6 নম্বর কোশ্চেন। দেখো 6 নম্বর কোশ্চেনটা কি বলছে? 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে LiO, BeO, B2O3, OCO2 এই অক্সাইডগুলির আম্লিকতা বৃদ্ধি অনুসারে সাজাও। আমি লিখি LiO, কি বলছে BeO, আর কি বলছে B2O3, আর কি বলছে CO2। এদের আম্লিকতার বৃদ্ধি মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তাই তো? আচ্ছা, প্রথমে হচ্ছে এটা Li2O হবে, লিথিয়াম প্লাস হয়, লিথিয়ামের ভ্যালেন্সি 1+1 আর অক্সিজেনের হচ্ছে -2, অতএব এটা হচ্ছে Li2 হবে, 2O। তাহলে এখন এদের আম্লিকতার বৃদ্ধি অনুযায়ী সাজাতে হবে। তাহলে সব থেকে কম আম্লিকতা কে হবে? অবশ্যই Li2O। তারপরে কি হবে? আমি ডান দিকে গেলে ক্রমশ আম্লিকতা কি হবে? বাড়বে। এটা হচ্ছে গ্রুপ 1। তারপরে চলে এসো গ্রুপ 2 লেস দেন BeO, তারপরে চলে এসো B2O3, তারপরে চলে এসো CO2, সব থেকে বেশি হবে আম্লিকতা। তোমরা এখানে লিখবে আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এটা। আচ্ছা, নেক্সট চলে এসো 7 নম্বর কোশ্চেন। NaCl, MgCl2 এবং AlCl3 যৌগগুলির গলনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাও। 7 নম্বর। AlCl3, MgCl2 আর NaCl এদের গলনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো প্রথমে হচ্ছে গলনাঙ্কের ঊর্ধ্বক্রমে স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কাদের বেশি বলতো? যারা তড়িৎযোজী যৌগ তাদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক বেশি হয়। এবার তুমি দেখো Al হচ্ছে +3, Mg +2, Na হচ্ছে +1। আমরা ফ্র্যাজান্স রুল থেকে পড়েছি যে Al+3 যখন এর চার্জ রেডিয়াস রেশিও বেশি হবে
তার মানে এ কি করবে, এর পোলারাইজিং পাওয়ারটা বেশি হবে। তা পোলারাইজিং পাওয়ার যদি বেশি হয়, এখানে সমযোজী চরিত্র বেশি হবে। এর +2 পোলারাইজিং পাওয়ার এর থেকে কম হবে, সমযোজী চরিত্র কম হবে। এর +1 পোলারাইজিং পাওয়ার আরও কম, মানে সমযোজী চরিত্র আরও কম। তার মানে এ বেশি আয়নীয়, তারপরে এ আয়নীয়, এ সব থেকে কম আয়নীয়। আর একটু আগে কি বললাম, যার আয়নীয় যৌগগুলোর কি হয়, গলনাঙ্ক বেশি হয়। তারপরে এর সমযোজী চরিত্র বেশি, মানে এর গলনাঙ্ক সব থেকে কম, তারপরে এর, তারপরে এর। হ্যালো, বেশ। এবার চলে এসো, আমার 2016 হয়ে গেল, 2000 এবার 17 চলে এসো। 2017-তে আমরা দেখি কি কি প্রশ্ন পড়েছে। 1 নম্বর কোশ্চেন কি আছে, Na প্লাস F মাইনাস O2 মাইনাস Mg+2 বলে দিয়েছে এগুলোর আয়নগুলিকে ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও। এগুলোর ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে দেখে নাও, এর হচ্ছে প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 10, প্রোটন সংখ্যা 9, ইলেকট্রন সংখ্যা 10, প্রোটন সংখ্যা 8, ইলেকট্রন সংখ্যা 8 আর 2 10, প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 12 থেকে 2 গেলে 10। তাহলে প্রত্যেকটা আমরা দেখছি কি আইসো ইলেকট্রনিক সিস্টেম। তার মানে আইসো ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে আয়নিক ব্যাসার্ধ ডিপেন্ড করে নিউক্লিয়ার চার্জের উপরে। যে আয়নের নিউক্লিয়ার চার্জ যত বেশি, সে ইলেকট্রনকে তত বেশি জোরে আকর্ষণ করবে, তার ব্যাসার্ধ সব থেকে কম হবে। এখানে প্রোটন সংখ্যা দেখছি সব থেকে বেশি ম্যাগনেসিয়ামের, তাহলে ম্যাগনেসিয়ামের আয়নিক রেডিয়াস সব থেকে কম হবে। তারপরে সোডিয়াম 11, সোডিয়াম প্লাসের তার থেকে একটু বেশি। তারপরে চলে এসো ফ্লোরিন মাইনাস, এর প্রোটন সংখ্যা 9, এর আরেকটু বেশি। আয়নিক ব্যাসার্ধ সব থেকে বেশি হচ্ছে O-2, কেননা এর সব থেকে কম প্রোটন দিয়ে আকর্ষণ করছে ইলেকট্রনকে। 2 নম্বর কোশ্চেনটা বলছে Sn+2 ও Sn+4 এর তড়িৎ ঋণাত্মকতা কি সমান নাকি ভিন্ন? ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। Sn+2 ও Sn+4 এদের প্রশ্ন হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতা কি সমান না ভিন্ন। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে, কপিতে লেখো যে যখন কোনো একটা মৌল তার একাধিক জারণ স্তরে থাকে, তখন সেই মৌলটা যখন হায়ার অক্সিডেশন স্টেটে থাকে, অর্থাৎ উচ্চ জারণ স্তরে থাকে, তখন তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় দেন লোয়ার অক্সিডেশন স্টেট। তার মানে আমাকে প্রশ্নটা যে বলল এদের তড়িৎ ঋণাত্মকতাটা কার বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটির ক্রম তাহলে কি পাচ্ছি, যার হায়ার অক্সিডেশন স্টেট তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। এটা মনে রাখবে, এটা হচ্ছে আমার উত্তর। 3 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন 2017-র। প্রদত্ত মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রম। মৌলগুলো কে দিয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এদের বিজারণ ক্ষমতা লি না করে রব সে, মানে ওপর থেকে নিচে নামছি। লিথিয়াম থেকে সিজিয়ামে যাওয়া মানে ওপর থেকে শ্রেণী বরাবর নিচের দিকে নামা, এবং ওপর থেকে নিচে নামলে বিজারণ ক্ষমতা আমাদের বাড়ে। আমরা জানি যেহেতু পরমাণুর আকার বড় হয়, ভ্যালেন্স শেলটা কেন্দ্রক থেকে দূরে চলে যায়, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রনটাও কেন্দ্রক থেকে দূরে চলে যায়, তাহলে তার প্রতি আকর্ষণ কমে যায়, সে ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে, তার বিজারণ ক্ষমতা বাড়ে। তাহলে আমরা কি করব, যে সব থেকে বেশি কার হবে বিজারণ ক্ষমতা, সিজিয়ামের। তাহলে আমাদের সাজাতে বলেছে কিভাবে, যে কোনো ক্রমে। তাহলে তুমি এটাই করে দাও, লিথিয়াম লেস দেন
সোডিয়াম লেস দেন পটাশিয়াম লেস দেন রুবিডিয়াম লেস দেন সিজিয়াম। বিজারণ ক্ষমতার ক্রম হয়ে গেল। আচ্ছা, এবার চলে এসো 2017 শেষ, এবার আমরা চলে যাব 2018। 2018 ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। 2018 প্রথম কোশ্চেনটা হচ্ছে যে নিচের মৌলগুলিকে তাদের প্রথম আয়নায়ন এনথ্যালপির ঊর্ধ্বক্রমে সাজাও। আয়নায়ন এনথ্যালপির ঊর্ধ্বক্রম কে কে আছে? লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এদের আয়নাইজেশন এনার্জির ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে দেখো লিথিয়াম 3, 4, এখানে চলে এসো সোডিয়াম 11, 12। তাহলে আয়নাইজেশন এনার্জির ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? আমরা জানি বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জি বাড়ে, উপর থেকে নিচে গেলে আয়নাইজেশন এনার্জি কমে। তাহলে লিথিয়াম আর বেরিলিয়াম হচ্ছে অবস্থান লিথিয়াম আর বেরিলিয়াম। আর তারপরে চলে এসো, এটা হচ্ছে 2 নম্বর পর্যায়, পর্যায় নাম্বার 2। আর সোডিয়াম ম্যাগনেসিয়াম এটা হচ্ছে পর্যায় নাম্বার 3, সোডিয়াম ম্যাগনেসিয়াম। আমরা এবার তুলনা করব আয়নাইজেশন এনার্জি। সব থেকে বেশি কার হবে? বাম থেকে ডানে গেলে বাড়ে, মানে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বেশি, আর উপর থেকে নিচে গেলে কমে, বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের কম। তাহলে সব থেকে বেশি হলো কার? বেরিলিয়াম। বেরিলিয়ামের সব থেকে বেশি হলো। তারপরে কী হবে বলো? বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে তুলনা করো, কেননা এদিকে গেলে বাড়বে, তাই এর থেকে বেশি, এর থেকে বেশি। তাহলে কি হলো? বেরিলিয়ামের পরে ম্যাগনেসিয়াম। তারপরে চলে এসো ম্যাগনেসিয়ামের পরে, এবার এই দুটো পড়ে রইলো, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তাহলে কি হবে? লিথিয়াম। তারপরে কি হবে? সোডিয়াম। আমাকে বলেছে কিন্তু ঊর্ধ্বক্রমে, আমি কি করলাম? নিম্নক্রমে। তাহলে আমাকে কি করতে হবে? সোডিয়াম লেস দেন লিথিয়াম লেস দেন ম্যাগনেসিয়াম লেস দেন বেরিলিয়াম। ক্লিয়ার? বেশ, এবার চলে এসো 2 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা পড়ছি আমি। প্রদত্ত কোন মৌলটি ম্যাগনেসিয়ামের সঙ্গে কৌণিক সম্পর্ক দেখায়? প্রদত্ত কোন মৌলটি ম্যাগনেসিয়ামের সঙ্গে কৌণিক সম্পর্ক দেখায়? বলো। লিথিয়াম। কারণ হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে এই, লিথিয়াম হচ্ছে এই। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়ামের পর বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে 4 নম্বর বোরন, এর সঙ্গে সিলিকন। কর্ণ সম্পর্ক। যাই হোক, আমাদের লিথিয়াম চেয়েছে, ম্যাগনেসিয়াম চেয়েছে, এর সঙ্গে কর্ণ সম্পর্কে কে আছে? লিথিয়াম। বেশ, 3 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার নিম্ন ক্রমে সাজাও। কি কে আছে বলছে? 3 নম্বর প্রশ্নে আছে সিলিকন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন। এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রম লেখো, নিম্নক্রম। তাহলে ফার্স্ট সব থেকে বেশি হবে ফ্লোরিন, গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন নাইট্রোজেন, গ্রেটার দেন সিলিকন। লিখবে তড়িৎ ঋণাত্মকতা নিম্নক্রমে সাজিয়ে পাই। আচ্ছা, এটা গেল 3 নম্বর। দেখো 4 নম্বর কোশ্চেনটা বলছে যে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি সালফার অপেক্ষা কম। কমসে কম এটা 5 বার পেলাম। ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি অক্সিজেনের কম, ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি সালফারের থেকে। প্রশ্নটা হচ্ছে কেন? কেন? আবার একই কথা বলি, অক্সিজেন দ্বিতীয়, আমি আর লিখছি না কো, তোমরা শুনে নাও। অক্সিজেন দ্বিতীয় পর্যায়ের মৌল, সালফার তৃতীয় পর্যায়ের মৌল।
তার মানে অক্সিজেনের বাইরে 2 নম্বর শেল অবস্থিত, সালফারের বাইরে 3 নম্বর শেল অবস্থিত। অক্সিজেনের বাইরের 2 নম্বর শেলে 6টা ইলেকট্রন আছে, আর সালফারের বাইরে 3 নম্বর শেলে 6টা ইলেকট্রন আছে। তার মানে ছোট সেল অক্সিজেনের 2 নম্বরে 6টা ইলেকট্রন থাকার ফলে ইলেকট্রনের ঘনত্ব অক্সিজেনের ক্ষেত্রে বেশি হয় সালফারের 3 নম্বর শেলের থেকে। তার জন্য যে নবাগত ইলেকট্রনটা ঢুকবে বাইরের সেলে, তখন অক্সিজেনের ভ্যালেন্স সেলের ইলেকট্রন দ্বারা নবাগত ইলেকট্রন অপেক্ষাকৃত বেশি পরিমাণে বিকর্ষিত হবে সালফারের থেকে। তার ফলে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সালফারের থেকে কম হবে। বেশ, এবার চলে আসছি 5 নম্বর কোশ্চেনে। একটি মৌলের পরমাণু সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস। 5 নম্বর, একটি মৌলের পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস 3s2 3p3 হলে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলটির অবস্থান। বিন্যাস হচ্ছে 3s2 3p3 হলে দীর্ঘ পর্যায় সারণীতে এর অবস্থান পর্যায় হবে 3 আর শ্রেণী হবে পি ব্লক বলেছি। শ্রেণী বলতে গেলে আগে ব্লক দেখতে হয়। পি ব্লক, পি ব্লক মানে হচ্ছে 12 প্লাস পি ইলেকট্রন সমান 3 ইজিক্যাল টু 12 প্লাস 3 ইজিক্যাল টু 15। তার মানে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলটি 3 নম্বর পর্যায়ের 15 নম্বর শ্রেণীতে অবস্থিত। 2018 আমাদের শেষ হয়ে গেল। 2019 দেখো, 2019 প্রথম কোশ্চেনটা হচ্ছে, প্রথম আয়নায়ন বিভবের ঊর্ধ্বক্রমে সাজাও সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এটা 1 নম্বর কোশ্চেন। ফার্স্ট আয়নাইজেশন এনথ্যালপির ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো, আয়নাইজেশন এনথ্যালপি পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। ওপর থেকে নিচে গেলে কি হয়? কমে। তাহলে আমরা দেখছি সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। তার মানে এরা একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তাহলে আমার আয়নাইজেশন এনার্জি ক্রমশ কি হবে? বাড়বে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? সব থেকে কম কার হবে? সোডিয়াম, লেস দেন ম্যাগনেসিয়াম, লেস দেন অ্যালুমিনিয়াম, লেস দেন সিলিকন। আমরা লিখব যে আয়নাইজেশন এনার্জির ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। 2 নম্বর কোশ্চেন। 2 নম্বরটা বলছে সন্ধিগত মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে? n-1 d1 to 10 আর ns1 to 2। এটা হচ্ছে সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। 3 নম্বর কোশ্চেন, এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন। আমরা দেখে নিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন হচ্ছে 3 নম্বর 2019। সেটা হচ্ছে যে কপার সন্ধিগত মৌল কিন্তু জিঙ্ক সন্ধিগত মৌল নয়। কপার সন্ধিগত মৌল কিন্তু জিঙ্ক নয়। কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা দেখে নাও যে কপার, প্রথমে হচ্ছে লিখতে হবে, তোমরা আমার ভিডিওটা দেখে নিও, ডি ব্লক এলিমেন্ট পার্ট 2 আমি দিয়ে দিচ্ছি আই বাটনে। তোমরা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবে, ওতে আমার ডিটেলসে বলা আছে। আমি এখানে বলে দিচ্ছি আরেকবার। সেটা হচ্ছে যে সন্ধিগত মৌল কাদের বলে? সন্ধিগত মৌল হচ্ছে যে সমস্ত মৌল তারা ভূমিস্তরে বা কোনো উপযুক্ত জারণ স্তরে দ্বি উপকক্ষকে অপূর্ণ রাখে বা রাখতে পারে, তাদের সন্ধিগত মৌল বলা হয়। আমরা দেখি এই সন্ধিগত মৌলের সংজ্ঞাতে ফেলে এরা কে সন্ধিগত মৌল হচ্ছে। Cu29 ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2
4s1 3d10 হলো। আচ্ছা, জিঙ্কের 30 এর ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। দুটো ইলেকট্রন বিন্যাস লিখলাম কপার এবং জিঙ্কের ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস। তাহলে ভূমিস্তর ইলেকট্রন বিন্যাস দেখা যাচ্ছে উভয়েরই ডি উপকক্ষ পূর্ণ। তাহলে ভূমিস্তর থেকে দেখে সন্নিহিত মৌল কাউকে কি বলা গেল না, কিন্তু সংজ্ঞাতে আছে যে সমস্ত মৌল ভূমিস্তরে বা তার কোনো উপযুক্ত জারণ স্তরে ডি উপকক্ষ অপূর্ণ রাখতে পারে। দেখা যাক কপার ভূমিস্তরে তার ডি উপকক্ষ অপূর্ণ রাখতে পারলো না, কিন্তু কপার জারণ স্তরে Cu+2 হয়। Cu+2তে আমার এর ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ায়, দুটো ইলেকট্রন বাদ যাবে, একটা 4s থেকে বাইরের সেল, তারপরে 3d থেকে একটা, তাহলে কি দাঁড়ালো 1s2 2s2 2p6 3s2 3p6 4s থেকে একটা চলে গেছে, 4s উঠে গেল, 3d থেকে একটা গেছে 3d9। আচ্ছা, এবার জিঙ্ক চলে এসো তার সন্ধিগত মৌল, তাকে তার জিঙ্ক এবার দেখি আমরা তার উপযুক্ত জারণ স্তর +2তে এই ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ায়। +2 মানে এখান থেকে 4s দুটো আছে বেরিয়ে যাবে, তাহলে কি হলো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s থেকে বেরিয়ে গেছে। তাহলে দেখো কপার ভূমিস্তরে তার ডি উপকক্ষ অপূর্ণ রাখতে না পারলেও তার উপযুক্ত জারণ স্তরে সে ডি উপকক্ষকে অপূর্ণ রেখেছে, তাই কপারকে সন্নিহিত মৌল বলা যায়। কিন্তু জিঙ্ক ভূমিস্তরেও তার দ্বিকক্ষ পূর্ণ এবং তার উপযুক্ত জারণ স্তরেও দ্বিকক্ষ পূর্ণ, অর্থাৎ ভূমিস্তরে এবং তার উপযুক্ত জারণ স্তরে ডি উপকক্ষ পূর্ণ রাখতে পারেনি জিঙ্ক, তাই জিঙ্ককে কোনো মতেই সন্নিহিত মৌল বলা যায় না। এই কারণে কপারকে সন্নিহিত মৌল বলা হলেও জিঙ্ককে সন্নিহিত মৌল বলা যায় না। আমাদের 2019 এখানেই শেষ হলো। 5 ইয়ার্সের কোশ্চেন অ্যান্সার আমাদের বলা শেষ। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি সেটাকে তোমাদের সমাধান করার চেষ্টা করব। তোমাদের আবারও বলছি, আমার সমস্ত বলতে গিয়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয় তাহলে সেই সম্পর্কিত ভিডিও তোমরা দেখে নেবে, আমার আই বাটনে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত। নেক্সট দিন আমি শুরু করব ক্লাস 11 কেমিস্ট্রি অর্গানিক পার্ট। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততদিন ভালো থাকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ।